আসলে ভয় বলতে কিছুই নাই। আমাদের নেতা জনাব তারেক রহমান অনেক আগেই একটা উক্তি দিয়ে রেখে গিয়েছিলেন যে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ। আমরা আসলে ভয় যদি পাই তাহলে হয়তো এই স্বৈরাচারের পতন হতো না। আমি 2014 সাল থেকে ছাত্র দলের রাজনীতির সাথে সংযুক্ত আছি। 2018 সালে আমার নামে মামলা হয়েছিল। আমাকে আমার বাসায় ডিবি পুলিশের রেড পড়েছিল। তখন আমাকে না পেয়ে আমার আপন বড় ভাইকে গ্রেফতার করে নিয়ে গেছিলো। আমার বড় ভাই আমার জন্য বিনা অপরাধে 96 দিন কারাগারে থেকে এসেছিলেন। তখন প্রথম আলোতে একটা নিউজ হয়েছিল যে আমার ভাতিজি প্রিজন ভ্যানের দিকে তাকিয়ে আছে, বাবার দিকে তাকিয়ে আছে। তখন প্রিজন ভ্যানের নিউজটা এরকম হয়েছিল যে মেয়ের অপেক্ষায় প্রিজন ভ্যানের দিকে তাকিয়ে আছে, বাবার অপেক্ষায় প্রিজন ভ্যানের দিকে তাকিয়ে আছে মেয়ে। এই যে আন্দোলন, এই আন্দোলনের ক্ষোভ তৈরি একদিনে হয়নি। এই যে আমার বড় ভাই গ্রেফতার, জেল কারাগার থেকে এসেছে, আমি বাসায় থাকতে পারিনি। দীর্ঘদিনের ক্ষোভ থেকে এই আন্দোলন, কারাগারে ছিলাম, কারাগার থেকে এসেই তারেক রহমানের নির্দেশ আন্দোলন করতে হবে। আমরা আন্দোলন করেছি, হাসিনার পতন হয়েছে। জুলাই আন্দোলনে আসলে আমাদের হেসেল পোহাইতে হয়েছে বলতে, জুলাই আন্দোলন বাংলাদেশব্যাপী কীরকম ছিল এটা আপনারা সবাই দেখছেন, সবাই জানা আছে। জুলাই আন্দোলন যদি বলতে হয় যে শুরুটা কীভাবে হয়েছে সেটা যদি বলতে চাই, 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা নেক্কারজনক হামলা হয়েছে, আমরা দেখেছিলাম সানজিদা ইসলাম তন্নি সহ বিভিন্ন ছাত্রছাত্রীদের উপর যেভাবে রক্তাক্ত করা হয়েছে, তারই প্রেক্ষিতে আমরা ধনিয়া কলেজের সাংগঠনিক সম্পাদক শাহিন রহমান শুভ, আমার বন্ধু, ও আমাকে 15 তারিখ রাতের বেলা ফোন দেয় যে বন্ধু, আগামীকালকে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাজলায় রাস্তাটা বন্ধ করতে চাচ্ছি। আমরা যেহেতু ছাত্রদল করি, ছাত্রদল কর্মী হিসাবে আমাদের কী ধরনের সহযোগিতা করতে পারিস সেটা বল। তখন আমি তাকে বলছি যে অবশ্যই আমরা যাত্রাবাড়ি থানা ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে কথা বলবো এবং আমি ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবো এবং এখানে আন্দোলনটা আমরাকে চলমান করব, এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব হয়ে গেছে যে আন্দোলনকে চলমান করা। পাশাপাশি আমরা যে অরাজনৈতিক কিছু সংগঠন আমাদের সাথে ছিল এবং আমিও কিছু অরাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছি, সেই সংগঠনগুলোর সাথে কথা বলেছি এবং সকলকে যুক্ত করে 16 জুলাই সকালে রাস্তা বন্ধ করা হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাজলায় রাস্তা বন্ধ করে দেওয়া হয়। রাস্তা বন্ধ করার পরে সেখানে পুলিশ বারবার এসে আমাদেরকে বিভিন্ন রকমের হুমকি দিচ্ছিল যে এই আন্দোলন চলবে না, এখানে বন্ধ করতে হবে। আমরা তাদের কথা শুনিনি। আমরা বিভিন্ন সরকার বিরোধী স্লোগান দিয়েছি। সেখানে তুমি কে, আমি কে, রাজাকার, কে বলেছে সরকার, এই সরকার থেকে স্বৈরাচার পর্যন্ত নেওয়ার জন্য ছাত্রদল এখানে যত ধরনের স্লোগান দেওয়া দরকার সেই স্লোগানকে বাস্তবায়ন করেছে। আপনাকে যদি বলতে হয়, যদি বলি তাহলে ওই 16 তারিখে আমাদের সাথে যুক্ত হয়েছিল আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল, যেমন বর্ণমালা শিকদি স্কুল, ডিএমআরসি কলেজ, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, সরকারি এমডব্লিউ কলেজ, এবং কি আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে সরকারি তুলারাম কলেজের ছাত্রছাত্রীরাও যুক্ত হয়েছিল। আমরা ওই 16 তারিখে আন্দোলনের পাশাপাশি ওইখানে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তাদেরকে একটা গ্রুপে আমরা নিয়ে এসেছি। অধিকার নামে একটা গ্রুপ আমরা ফেসবুকে মেসেঞ্জারে ওপেন করেছিলাম, ওই নিয়ে এসেছি। আমাদের প্রধান টার্গেট ছিল পরবর্তী আন্দোলনকে আমরা কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, অর্থাৎ প্রধান টার্গেট ছিল আমাদের 17 তারিখ, যে 17 তারিখ আমরা এই রোডটাকে আবার বন্ধ করতে হবে, আন্দোলনকে চলমান করতে হবে। অধিকারে আমাদের বিভিন্ন রকমের কথা হয়েছে। পরে 17 তারিখ সকালে আমরা সকাল সবাই বের হয়ে আসি। রাস্তার দুই ধারে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান ছিল, কিন্তু কেউ সাহস করে যে রাস্তাটা বন্ধ করবে সেই সাহসটা কারো দেখানোর মতো হয়নি। সেখানে ছাত্রদল কর্মীরা এগিয়েছিল। আমরা ছাত্রদলের কর্মীরা রাস্তায় এসে যখন সবাইকে গ্রুপে মেসেজ দিই এবং মাইক দিয়ে অ্যানাউন্স করি যে আমরা রাস্তা বন্ধ করবো, আপনারা চলে আসুন, সেখানে মিনিটের মধ্যে রাস্তা বন্ধ হয়ে যায় এবং রাস্তায় হাজার শিক্ষার্থী উপস্থিত হয়ে যায়। এর পর্যায়ে ওইখানকার সাধারণ শিক্ষার্থীরা এবং এলাকাবাসী সাক্ষী আছে যে আমরা রাস্তা বন্ধ করার কারণে ওই সময়ে আমাদের যে যাত্রাবাড়ি থানার ওসি ছিল ইকবাল, তার ভিডিওটা ভাইরাল হয়েছিল যে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিল যে একটা মরলে একটাই মরে, আর যায় না। উনি আসছিল, উনি এসে আমাদেরকে সবার সামনে আমার কলার ধরে টেনে নিয়ে যাচ্ছিল যে এই আন্দোলন এখানে তুমি চলমান করতেছো, তুমি ছাত্রদল কর্মী, তুমি কিছুদিন আগে গ্রেফতার হয়ে জেল থেকে আসছো। সেখানে সাধারণ শিক্ষার্থী এবং আমার ছাত্রদলের কর্মী ভাইরাই আমাকে ওইখানে পুলিশের সাথে হ্যাসেল করে আমাকে টেনে এসে রেখে দিয়েছে। রাখার পরে সেই আন্দোলনকে আমরা আরও বেগতিক করে নিয়েছি। 17 জুলাই বিকাল 3টা নাগাদ হঠাৎ আমাদের উপরে পুলিশ এসে আমাদেরকে বলে তোমরা স্থান ত্যাগ করো, না হলে আমরা হামলা করতে বাধ্য হবো। আমরা বলেছি আমরা স্থান ত্যাগ করবো না, আমাদের আন্দোলন চলমান থাকবে। এক পর্যায়ে তারা হঠাৎ কিছুক্ষণ পরেই টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড মারা শুরু করে। তা আমরা এই টিয়ার শেলের যে তীব্র গ্যাস থেকে বাঁচার জন্য রাস্তার পাশে যে আওয়ামী লীগের কার্যালয় ছিল, আওয়ামী লীগের কার্যালয়কে ভেঙেই এক পর্যায়ে আগুন জ্বালিয়ে শিক্ষার্থীদেরকে, সাধারণ মানুষদেরকে আগুন দিয়ে যেন টিয়ার শেলের সে তীব্র গ্যাস থেকে নিধন পাওয়া যায় সেই ব্যবস্থা করেছি। 17 তারিখ একটা পর্যায়ে সন্ধ্যার সময় ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ একত্রিত হয়ে যে সম্মিলিত হামলা করেছে, সেই হামলায় আমাদের এলাকাবাসীর একজন ছোট ভাই নিহত হয়েছে। এই নিহতর ক্ষোভকে কেন্দ্র করে এলাকাবাসী টোল প্লাজা, মেয়র হানিফ টোল প্লাজা পুড়িয়ে দিয়েছে। পুড়িয়ে দেওয়ার পর পুরো এলাকা একটা থমথমে বিরাজ করতেছে এবং যাত্রাবাড়ি থানার সামনে থেকে অগণিতভাবে সরাসরি গুলি করতেছে পুলিশ ওই দিন। যাই হোক, ওই দিন রাতে যতটুকু না আমাদের ওপর ভয়ানক পুলিশ হয়েছিল, তার পরের দিন যাত্রাবাড়িতে 18 জুলাই
এক বিভীষিকাময় দিন শুরু হয়েছিল 18 জুলাই। আমরা হয়তোবা ফুটেজ নিতে পারিনি। 18 জুলাই যাত্রাবাড়ি ছিল হচ্ছে সারা বাংলাদেশের রণক্ষেত্র, এবং সেখানে মিনিমাম ওই দিন আমরা গুনতে পারিনি, হয়তোবা অগণিত নিহত হয়েছে, আহত হয়েছে। সে 18 জুলাইয়ের গল্প যদি বলতে চাই, মানে বুক ফেটে কান্না আসে যে আমার ছোট ভাই, আমার এলাকার ছোট ভাই, আমার আত্মীয় বা আমার প্রতিবেশীকে যেভাবে মারা হয়েছে, সেটা আমরা হয়তোবা দেশবাসীও দেখেছে। আর যদি তার পরবর্তী সময় আন্দোলনের কথা বলতে হয়, 19 জুলাই রায়েরবাগ কদমতলী থানার সামনে যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনের সবচেয়ে বিভীষিকাময়, মানে খুব অন্যরকম একটা, মানে ভাষায় বলে প্রকাশ করা বলতো না যে পুলিশ কীভাবে আমাদের উপর হামলা করেছে। আপনার কদমতলী থানাটা হচ্ছে রায়েরবাগ থেকে মিরাজনগরের দিকে যেতে একটা গলি পড়ে, সেই গলির সামনে একটি ডিস্ট্রিক্ট কাভার্ড ভ্যান রেখেছে বাঁকা করে। সেই কাভার্ড ভ্যানের নিচে দিয়ে স্নাইপার দিয়ে লেজার মেরে মেরে পায়ের ঠিক এই জায়গাটা, পায়ের হাঁটুর নিচে গুলি করেছে। এবং ওই কাবাড ব্যানের পিছনের অংশে একটু ফাঁকা ছিল, এই ফাঁকা দিয়ে যদি কেউ উকি মেরে দেখতে গেছে, তাকে গুলি করা হয়েছে পেটের এই জায়গায়। আমরা যদি, মানে আমরা না, এটা বাস্তবতা হচ্ছে ওই দিন মিনিমাম ওইখানে 1 থেকে 200 মানুষ নিহত হয়েছে এবং অগণিতভাবে আহত হয়েছে। এই আন্দোলনটা সবচেয়ে ভয়ানক, মানে একটা রূপ নিয়েছে হচ্ছে যাত্রাবাড়িতে 18 জুলাই, 19 তারিখে রায়েরবাগে। 20 জুলাই আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই সেখানে গিয়েছিলেন। তিনি গিয়ে আমাদেরকে উজ্জীবিত করেছেন, আমরা সেখানে উজ্জীবিত হয়েছি। এক পর্যায়ে 20 জুলাই উনি এখানে যাওয়ার কারণে থানা থেকে বিভিন্ন ড্রোন দিয়ে ভিডিও, মানে আমাদেরকে পর্যবেক্ষণ করতেছিল। 20 জুলাই দুপুর নাগাদ এখানে আমাদের সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক সাধারণ সম্পাদক MM ইব্রাহিম হোসেন ভাই ছিল, আমাদের বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহসভাপতি মাকসুদুর রহমান ভাই ছিল, আমরা ওইখানকার স্থানীয় নেতাকর্মী সহ পাশাপাশি কেন্দ্রীয় অনেক নেতাকর্মী এখানে উপস্থিত ছিল। তারা ড্রোন দিয়ে বারবার এখানে আমাদেরকে দেখতেছিল, এবং একটা পর্যায়ে তারা যৌথ সম্মেলনে, মানে র্যাব, বিজিবি এবং হচ্ছে পুলিশের যৌথ অ্যাটাক হয়। সেই অ্যাটাক থেকে পালানোর সময় আমাদের রাকিবুল ইসলাম রাকিব ভাই আহত হয়েছে, আপনারা দেখেছেন। এবং আমাদের মানে নেতাকর্মীরা বা ওই এলাকার সাধারণ জনগণ যেভাবে ছোটাছুটি করেছিল, সেই সময় ওই পুলিশের গুলি থেকে বাঁচার জন্য আমাদের সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক সাধারণ সম্পাদক MM ইব্রাহিম হোসেন ভাই আপনার শনির একটা থেকে ব্রিজ থেকে, আন্ডারপাস ব্রিজ থেকে লাফ দিয়ে তার পা ভেঙে যায়। জুলাইয়ের সেই বিভীষিকাময় দিনগুলো আমাদের খুব মনে পড়ে, আমরা স্মৃতিচারণ করি এই জন্যই। 21 জুলাই সেখানে র্যাবের হেলিকপ্টারের থেকে যেভাবে গুলি করে মানুষ মারা হয়েছিল, সেখানে আমাদের গোবিন্দপুর বাজারে, শনির একটা গোবিন্দপুর বাজারে একজন মাছ ব্যবসায়ীকে হেলিকপ্টার থেকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেখানে হেলিকপ্টার থেকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই বাজারের একজন দোকানের কর্মচারীকে। আমরা সেই দিনগুলো ভুলে যেতে চাই না, আমাদের সেই বিভীষিকাময় দিনগুলো স্মৃতিচারণ করতে চাই। আজ জুলাই শেষ হয়েছে, স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। এই পতনের পরবর্তী সময়ে আমরা দেখেছি যে আমাদেরকে নিয়ে বিভিন্ন রকম বৈষম্য হয়েছে, যে ছাত্রদল কর্মীরা কিছুই করেনি। আসলে ওই এলাকাবাসী বা ওই ঢাকা যাত্রাবাড়ি কাজলার এলাকার মানুষজন জুলাই বলতে আমাদেরকেই চিনে। জুলাইতে আমরা যেভাবে স্লোগান দিয়ে 16 জুলাই থেকে 17 জুলাই বা 18 জুলাই, 19 জুলাই, 20 জুলাই আমরা যেভাবে স্লোগান দিয়ে বিভিন্নভাবে সরকার বিরোধী আন্দোলনকে উত্তপ্ত করেছি, ওই এলাকার মানুষজন জুলাই বলতে আমাদেরকেই চিনে। আমরা হয়তোবা এখন বিভিন্ন জাতীয় পর্যায়ের এনসিপির নেতৃবৃন্দদের কাছ থেকে বা বিভিন্ন রাজনৈতিক নেতারা আমাদেরকে হয়তো ছাত্রদলকে জুলাই ক্রেডিট দিতে চাচ্ছে না, আমরা জুলাই ক্রেডিট নিতে চাচ্ছি না। আমরা এই আন্দোলনটা শুধু একদিনেই ক্ষোভ তৈরি হয় না, আমাদের আন্দোলনটা 17 বছরের ক্ষোভ আমাদের এই আন্দোলন। যদি বলি যে আপনার আমি এই আন্দোলনে দাঁড়ানোর কিছুদিন আগে জেল থেকে এসেছি। যেমন আপনার 2024 ডামি নির্বাচনের সময় ডিসেম্বরের 1 তারিখে আমাকে গ্রেফতার করা হয়েছিল। ডিসেম্বরের 1 তারিখে গ্রেফতার করার পরে তখন আমার উপর যে একটা অমানবিক নির্যাতন করা হয়েছিল, আমি যখন কারাগারে গিয়েছি তখন ওইখানে আমাদের 28 অক্টোবরের মহানায়ক, বর্তমানে আমাদের ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ ভাই ছিলেন কারাগারে। ভাই দেখেছেন যে আমার কোমরের নিচ থেকে হাঁটু পর্যন্ত বেধড়ক মারের যে একটা কালো দাগ স্পষ্ট ভেসেছিল। সেই জেল থেকে মুক্ত হয়েই সেই জীবনকে জীবন না মনে করে আমরা জুলাইয়ের জন্য দাঁড়িয়ে গিয়েছি। আমাদের কাছে মনে হয়েছিল যে এই সরকার এই জনগণের উপরে অন্যায় করছে, আমাদের উপর অন্যায় করছে। এই অন্যায়ের একটা দিশাহারা একটা হওয়া উচিত। তারই প্রেক্ষিতে আমরা জুলাইতে আন্দোলন করেছি। আমাদের জুলাইয়ের আন্দোলন হয়েছিল দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমানের নির্দেশে। আমরা ওই সময় আন্দোলন করেছি ঢাকা 5 আসনের মাটি মানুষের নেতা আলহাজ নবিউল্লাহ নবীর নির্দেশে। আমাদের সাথে তারা সর্বক্ষণিক যোগাযোগ রেখেছেন। আলহাজ নবিউল্লাহ নবী এবং তার ওই যাত্রাবাড়ি থানা বিএনপির সদস্য ফেরদৌস হোসেন রনি ভাই আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনামূলক
বক্তব্য দিয়েছেন এবং দিক নির্দেশনামূলক বিভিন্ন কথা বলেছেন এবং তারা সবসময় আমাদের খোঁজখবর রেখেছেন। আন্দোলনের যাত্রাবাড়িতে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান আমরা কখনোই ভুলব না। ওই আন্দোলনে আমরা যখন আপনারা জানেন যে যাত্রাবাড়িতে কাজলায় একটা বিশাল বড় মাদ্রাসা রয়েছে, ওইখানে অনেকগুলো মাদ্রাসাই রয়েছে। আমরা যখন আন্দোলনটা শুরু করি 16 জুলাই, তারা আমাদের আন্দোলন দেখে ইন্সপায়ার হয়েছে এবং যখন 18 জুলাই নির্বিচারে গুলি করা হয়, তারা আর ঘরে বসে থাকেনি, তারা মাদ্রাসায় বসে থাকেনি, তারা আমাদের সাথে একত্রিতভাবে সম্মিলিতভাবে যুক্ত হয়েছে। এই আন্দোলনে আমাদের সবচেয়ে বড় যে ইন্সপিরেশন ছিল সেটা হচ্ছে আমাদের এই মাদ্রাসার ভাই বোনেরা, মাদ্রাসার শিক্ষার্থীরা, মাদ্রাসার শিক্ষকরাও আমাদের সাথে ছিলেন এবং আশেপাশের যে প্রতিষ্ঠানগুলো ছিল, এই স্কুল কলেজের প্রতিষ্ঠান, বিভিন্ন কলেজের শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষার্থীরা, শিক্ষকরা আমাদেরকে যে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সমর্থন করেছেন, এই সমর্থনে আমরা আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে আরও সাহস পেয়েছি। পাশাপাশি যদি বলতে হয় যে এই এলাকার অভিভাবকদের কথা, এই এলাকার অভিভাবকরা আমাদেরকে বিভিন্ন রকমভাবে আমাদের ইন্সপিরেশন করেছেন। তারা পানি, বিভিন্ন খাবার স্লাইন, খাবার এবং এমন হয়েছে যে দুপুরে লাঞ্চ রান্না করে নিয়ে এসে আমাদেরকে বলতেছে যে বাবা তোমরা চালিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি। এই যে আন্দোলনকে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে একটা অনুপ্রেরণা দিয়েছেন, এই অনুপ্রেরণার কথা আমরা কখনোই ভুলবো না। বৈষম্যর শিকার বলতে হয় যে আমাদের আন্দোলন পরবর্তী সময় হয়তোবা আজকে ফ্রন্টলাইনে আমাদের থাকার কথা ছিল যে এই যাত্রাবাড়িতে আন্দোলনের সূচনা কীভাবে হয়েছে, কারা এই আন্দোলনটা শুরু করেছে, আমরা হয়তোবা সে জায়গায় নাই। আসলে আমরা আন্দোলনের সূচনায় থাকতে চাচ্ছি না বা আমাদেরকে বলতে রাখতে হবে এটাও বলছি না, কিন্তু আমরা আমাদের প্রাপ্য সম্মানটুকু চাচ্ছি। এখানে যেহেতু আমরা আন্দোলন করেছি, এলাকাবাসী দেখেছে, আমাদের পরিবার প্রতিবেশীরা দেখেছে, তাদের তো একটা কথা আমাদের নিয়ে একটা আশা থেকেই যায়। তাদের চাওয়া ছিল যে তাদের ইচ্ছা ছিল যে বা তারা দেখতে চাচ্ছে যে আমরা এই আন্দোলন করেছি, আন্দোলনের ফ্রন্টলাইনে আসছি। আমরা এই আন্দোলনের বৈষম্য শিকার বলতে এই আন্দোলনে রাকিবুল ইসলাম রাকিব ভাই 20 জুলাই এসেছেন, ভাই আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, ভাই ওই আন্দোলনের অন্যতম একটা অংশীদার ছিলেন। কিন্তু যদি বলতে হয় যে এই আন্দোলন শুরু হয়েছে কীভাবে, সে আন্দোলন আমরা শুরু করেছি। এই আন্দোলন শুরু করার শেষ পর্যায়ে আমাদের নাম হয়তো বা আসেনি সামনে, এটা নিয়ে আমরা হয়তো খুব প্রকাশ করছি না। আমরা আপনার মাধ্যমে যদি আমাদের এই প্রতিবেদনটা যদি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেখেন, তার হয়তো বা বোধগম্য হবে যে আন্দোলন কীভাবে শুরু হয়েছে। আমাদের আন্দোলন নিয়ে আসলে তেমন কিছু, আসলে 2 বছরের আন্দোলন থেকে আমরা কিছুই পাইনি। আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এলাকার প্রতিবেশীদের মানুষের ভালোবাসা, আত্মীয় স্বজনের ভালোবাসা, বন্ধুদের ভালোবাসা। হয়তোবা আমরা মিডিয়ার সামনে আসতে পারিনি, কিন্তু এলাকাভিত্তিক জুলাই বলতে আমাদেরকেই চিনে মানুষ, আমাদেরকে যথেষ্ট ভালোবাসে। এলাকার স্থানীয় যে বিএনপি নেতাকর্মীরা আছে তারা আমাদেরকে ভালোবাসে। আমরা এই ভালোবাসা নিয়েই বাঁচতে থাকি। আন্দোলন থেকে আমরা আসলে 2 বছরে কিছুই পাইনি এবং এই আন্দোলন থেকে আমাদের পাওয়ার আহামরি কিছুর ইচ্ছাও নাই। জীবনে বেঁচে আছি, হাসিনার পতন হয়েছে, বেঁচে আছি, এটাই আলহামদুলিল্লাহ। দেখুন, আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে, তার নির্দেশে। আমাদের বিশ্বাস এরকম ছিল যে যদি এই বাংলাদেশে একটা ফেয়ার ইলেকশন হয়, তারেক রহমান বিজয় লাভ করবেন এবং তারেক রহমানের বিজয় আমাদের বিজয়। এই আন্দোলন থেকে, জুলাই আন্দোলন থেকেই যে আমাদের ক্রেডিট নিতে হবে বিষয়টা এমন নয়। আমাদের নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, এটাই আমাদের সবচেয়ে বড় ক্রেডিট এবং এটাই আমাদের সবচেয়ে বড় ফায়দা।